একটা কথা না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে রানীগঞ্জ বলে একটা জায়গা আছে যেখানে পৃথিবীর মতো গরম, মানে কয়লার খনিতে আমরা শুটিং করেছি। আর আপনাদের সুপারস্টার শাকিব খান ওখানে ওই গরমের মধ্যে অ্যাকশন সিন করেছে। আমার খুব অল্প সময় শুটিং ছিল, আমি মেকআপ ভ্যানে খুব ঠান্ডার মধ্যে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কিভাবে শুটিং করছে, কারণ এত ফর্সা সুন্দর দেখতে একজন, সে ওই গরমের মধ্যে পুরো একদম মানে কয়লার খনি, মানে অনেক ডিপ ছিল, 200 প্রায়, হ্যাঁ 200 ফুট নিচে আর কি শুটিং করছিল, পুরো গয়না মানে কয়লাটা জ্বলছে। তো সেই জন্য এই কঠোর পরিশ্রম আর কি আমরা সবাই করেছি, বিশেষ করে সাকিব করেছে প্রচণ্ডভাবে, কারণ ওরই অ্যাকশন ছিল, রাহুল দেব আর সাকিবের ছিল। তো আশা করছি এই অক্লান্ত পরিশ্রমের কিছু তো একটা ভালো রেজাল্ট হবে। এতদিনে গান আমাদের সুপার ডুপার বাম্পার হিট হয়ে গেছে, তো আশা করছি আপনারা সবাই আমাদের ছবিটাকেও ভালোবেসে হিট করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ জনি বলো। হ্যালো আপু, আপনি আমাদের চকলেট বয় সাকিব খানের সাথে কাজ করতে হ্যাঁ একদম চকলেট। আপনার প্রিভিয়াস লাইফের কোনো শৈশবের প্রেমের স্মৃতি কি মনে পড়ে গিয়েছিল? মানে চকলেট বয়ের সাথে মানে ছবি করে এই কোয়েশ্চেনটা মানে, আচ্ছা তুমি বোধহয় ভীষণ রোমান্টিক, তাই তাই নাকি? কটা গার্লফ্রেন্ড আছে? এখনো সিঙ্গেল? খুব তাড়াতাড়ি হবে, অল দ্য বেস্ট। কি কি জিজ্ঞেস করতে চাইছো? চকলেট বয়ের সাথে কাজ করতে গিয়ে প্রিভিয়াস লাইফের কোনো স্টোরি কি মনে পড়ে গিয়েছিল? প্রিভিয়াস লাইফের বাবা কত স্টোরি আছে, এখন বলতেই হবে সেটা? সেটা না হয় থাক, পরে বলবো কোনো একদিন এসে। থ্যাংক ইউ। দিদি, আমার একটা প্রশ্ন ছিল, সাকিব ভাইয়ের সাথে হাই সাকিব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে তার একটা ভালো দিক বলতে হবে, একটা খারাপ দিক বলতে হবে। খারাপ দিক তো আমি বলবোই না, কারণ আমি খারাপ দিক কিছু দেখিনি। ভালো দিক সবটাই, পুরো মানুষটাই ভীষণ ভালো, ভীষণ ভালো ব্যবহার, আর ভেরি গুড অ্যাক্টর, ভেরি গুড ডান্সার, ভেরি গুড লুকিং, সবই ভালো, খারাপ আমি কোনো কিছুই দেখিনি। আর বাংলাদেশে আসার পর বাংলাদেশে কোথায় ঘোরা হলো? কোথাও ঘোরা হয়নি, শুধু হোটেল আর জাজের অফিস, আর এখানে আসলাম। দিদি আরেকটা প্রশ্ন ছিল আমার, আমি জনি বলছি আবার, সেটা হচ্ছে 2 দিনে বাংলাদেশে কোন কোন খাবারগুলো আপনি খেলেন? ইলিশ মাছ খেয়েছি, থ্যাঙ্কস হাজিজ ভাই। আমি কালকেই এসে আর কি দুপুরবেলা লাঞ্চে ইলিশ খেয়েছি, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর মানে সত্যি এখানকার মাছের, ইলিশ মাছের আমি পৃথিবীর মতো ফেভারিট আর কি, ইলিশ মাছ খেয়ে ভীষণ ভালো লেগেছে। আমি একটা মজার গল্প বলি। গতকাল লাঞ্চে বসলো, লাঞ্চে বসার পর বলে লঙ্কা লাগবে, আর ইনশাল্লাহ আছে চাপা শুটকির ভর্তা, সব কিছু হলো ঝাল ঝাল, আমি জানি উনি ঝাল খায়। তারপর বাজার থেকে কাঁচামরিচ আনলো, তারপর খাইতে বসলো। কাঁচামরিচ বাজার একটা মানুষ কয়টা খায়? একটা দুটা খায়, ওনার জন্য 5টা কাঁচামরিচ দিল। অর্ধেকটা ভাত খাওয়ার পরে বললো যে আবার লঙ্কা নেন, আবার 10-12, তারপর তার খাওয়া স্টপ করে দিল। মানে উনি যে কাঁচামরিচ এত খান এটা জানা ছিল না। আসলে বরিশাল না, এখনো বরিশালের ব্যাপারটা যায়নি। না একদমই না, কাঁচা লঙ্কা আমার ভীষণ মানে ভীষণ ফেভারিট, মানে আমি কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারি না, মানে আর এখানকার লঙ্কা বেশ ঝালও আছে। হ্যাঁ নিশ্চয়ই। প্লিজ। প্রথম জুটি আপনার শ্রাবন্তীর সাথে, তো অভিজ্ঞতাটা জানতে চাইছিলাম কেমন লাগলো? অভিজ্ঞতা তো দারুণ, আর অভিজ্ঞতা তো কি বলবো, আমার তো ভালো লেগেছেই। এবং আপনারা জানেন যে আমাদের দেশের এবং টলিউডের ওখানকারও সবারই ভীষণ ভালো লেগেছে। মানে আমাদের অভিজ্ঞতাটা ভালো ছিল, আমরা ভালোভাবে কাজ করতে পেরেছি বিধায় কিন্তু কেমিস্ট্রিটা সবার কাছে খুব ভালো লেগেছে, এটাই আমার খুব আনন্দের একটা বিষয়। আর আমি মহরতের দিন আসলে আমি সেভাবে কথাটা বলিনি, বাট আমার মন থেকে কেন যেন কথাটা খুব বেরিয়ে এসেছে আমার মুখ দিয়ে, মন থেকে, মনের কথাটা। সেটা যে আমি প্রথম অনেক ইয়ের পরে প্রথম হচ্ছে আমার এই কোপ্রোডাকশন ছবি, মানে ঠিকঠাকভাবে যৌথ প্রযোজনার ছবি, বড় আঙ্গিকের একটি ছবি। তো সেই ছবির আপনারা সকলেই জানেন যে প্রথম আমাদের গান রিলিজ হয়েছে, ফার্স্ট কেমিস্ট্রির ফার্স্ট লুক, প্রথম যৌথ প্রযোজনার ফার্স্ট কেমিস্ট্রির ফার্স্ট লুক। সেটার যে অভাবনীয় সাফল্য আপনারা দেখেছেন, মানুষের যে ভালোবাসা, যে ভিউয়ার্সের যে ভালোবাসা গানটার, এবং যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সবার কাছ থেকে,
এখান থেকে ওখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স নাকি শুধু ঢালিউডেই হয়, বলিউডে হয় একদম। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 3 মিলিয়ন। তো মিলিয়ন মিলিয়ন আমরা শুধু বলিউডেই শুনেছি, বলিউডের খানদের ক্ষেত্রে শুনেছি। তো আমি আসলে আমার সমস্ত ভিউয়ার্সের কাছে অনেক কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ, আসলে কি বলবো, কৃতজ্ঞতার ভাষা আমার জানা নেই। আমি কৃতজ্ঞ আজিজ ভাইয়ের কাছে, আমি কৃতজ্ঞ ধানুকা আঙ্কেলের কাছে, আমি অনেক কৃতজ্ঞ আমি আমার পাশে যিনি বসে আছেন আমার কো অ্যাক্ট্রেস, আমার খুব ভালো বন্ধু শ্রাবন্তীর কাছে, বিকজ কাজটা করতে গিয়ে অনেক সাপোর্ট করেছে আমাকে। আমি কৃতজ্ঞ আমাদের বাংলার 2 পরিচালকের কাছে, জয়দীপ দা, সীমান্ত ই অলসো মাই ইয়াঙ্গার ব্রাদার। ওর এটা প্রথম ছবি, ভালো কাজ করেছে। জয়দীপ দা অসম্ভব ভালো একজন মানুষ, অসম্ভব ভালো একজন পরিচালক। ইনফ্যাক্ট আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন। অনেক হিরোইনের সাথে কাজ করেছেন দেশে, প্রথম শ্রাবন্তীর সাথে করলেন, তো শ্রাবন্তীকে মূল্যায়ন করবেন কিভাবে? অনেকদিন তো কাজ করলেন একটা সিনেমাতে, অনেকদিন তো শুটিং হয়েছে, অনেক দেখা হয়েছে, অনেকক্ষণ সময় ব্যয় করেছেন, তো অন্যান্য নায়িকার চাইতে একে অর্থাৎ শ্রাবন্তীকে হচ্ছে আপনি মূল্যায়ন করছেন কিভাবে? মানে রোজার দিনে তো আমি মার খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই, মানে ইফতার খাবো তারপরে আবার মারও খাবো। ভাই এই কোশ্চেনটা থাকে। নেক্সট প্রতীক বলছি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে। শাকিব খানের কাছে প্রশ্ন আমার। আপনার প্রথম ঝলক যখন রিভিল হয় অনলাইনে, তারপরে আসলে আমরা অনেক প্রশংসা শুনছি, দেখছি, সবাই ভালোও বলছে। আপনার নিজের সম্পর্কে একটু আপনার নিজের মূল্যায়ন করবেন। আপনার অন্যান্য আগের ছবি কিংবা এই যে অন্যান্য যে ছবি রিলিজ হবে আপনার, তার সাথে যদি এটার তুলনা করি, বা একটু আপনার আপনার নিজের লুক এবং আপনার গেট আপ সবই এখানে পরিবর্তিত, এবং সবাই আপনাকে খুব ভালোবাসছে, ভালো বলছে। সামনের দিনগুলোতে কি আসলে আমরা এইভাবেই দেখবো কিনা? এই ধরনের সম্ভাবনা বা এই ধরনের কথা কিন্তু এর আগেও হয়েছে আপনাকে নিয়ে, যে শাকিব খান যদি একটু তার লুক চেঞ্জ করে, শাকিব খান যদি একটু কি বলে, দর্শক যেভাবে পছন্দ করছে সেইভাবে আসে, তাহলে হয়তো আরো বেশি ভালো হবে। সেটা এখন আরো বেশি ভালোভাবে প্রকাশিত হলো। আপনি একটু বলবেন যে আপনি কি ভাবছেন? প্রতীক, একটা জিনিস তো জেনে থাকবে যে আমি এই প্রোডাকশন, এই যৌথ প্রযোজনা এই ছবিটির কাজ শুরু করার আগে কিন্তু অনেকবার অনেক অনলাইনে বা অনেক জায়গায় বলেছি যে আসলে আমি আর আগের মতো ওভাবে কাজ করতে চাই না। আমি একদম অনেক ছবিতে নিজেকে অনেক ব্যস্ত রাখতে চাই না। আমি এখন কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দিকে একটু ঝুঁকতে চাই, একটু ভালো কিছু কাজ করতে চাই, বিকজ এখন ভালো কাজের কোনো বিকল্প নেই, সেটা যেই কাজই হোক। আমি বলছি না ভালো কাজ মানে, আমাদের এখানে অনেক ম্যাক্সিমামই কিন্তু ভাবে ভালো কাজ মানে ক্লাসিক ফিল্ম, নট দ্যাট। ভালো কাজ মানে ভালো কাজ, সেটা যে ধরনের মুভিই হোক। তো আমি সেই ক্ষেত্রে কিন্তু সবসময় বলে এসেছি যে আমার কোয়ালিটিটা আমি খুব ভালো করতে চাই, আমার কোয়ান্টিটি অনেক কমাতে চাই, কারণ ভালো ছবি করতে হলে কিন্তু সময়টা খুব ভালো দিতে হয়। আমাকে আমি নিজে পরিবর্তন করতে চাই। তো পরিবর্তনের সেই এক ঝলক হচ্ছে এখানে দেখা গেছে। এটা কিন্তু এমন না যে আমি এখানেই শেষ। লেটস সি, হয়তো ইনফ্যাক্ট নেক্সট ডেগুলোতে, নেক্সট মুভিগুলোতে হয়তো তোমরাই বলবে যে ওয়াও ম্যান, এটাই চেয়েছিলাম মনে মনে। থ্যাংক ইউ। নেক্সট। ভোরের সময় থেকে আমিনুল বলছি ভাইয়া। তো আমাদের এই যে প্রথম জুটি, তো এই পথ চলাটা কতদূর পর্যন্ত বিস্তৃত হবে বলে মনে করেন? আমি তো সবসময় চাইবো যে এই পথ যদি না শেষ হয়। আমাদের পথ চলার মানে প্রথম পদচারণাটাই যেহেতু সবার ভালো লেগেছে, সবাই অনেক উইশ করছে, অনেক কমেন্টস লিখছে, আপনারাও লিখছেন, আপনারাও বলছেন, অডিয়েন্স তো বলছেই, আপনারা সেটাকে তুলে ধরছেন।
মেড ফর ইচ আদার। একদম, কারণ আমরা প্রথমেই এত পজিটিভ রিয়াকশনস পেয়েছি, মানে দুই বাংলা থেকেই এত পজিটিভ রিয়াকশন। আমি আমাদের ওখানে যখন গানটা প্রথম দেখলো, আমাকে আমার কলিগরা, আমার ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী, অনেক অভিনেতারা আমাকে ফোন করে বললেন যে ও সাকিব আর শ্রাবন্তীকে যা লাগছে। আমি জাস্ট এইটা ভেবে আমি নিজে অনেক খুব মানে একজন ভিউয়ার হয়ে গেছি এই গানটার। আমি ইনফ্যাক্ট নিজেও অনেকবার এই গানটা দেখেছি। যখন সবাই এরকম বলছে যে সত্যিই কি দুজনকে ভীষণ ভালো লাগছে, তাহলে আমি একটু দেখি তো বারবার। আমি বারবার গানটা দেখেছি, আমার নিজেরও একবারও বোর হচ্ছি না এই গানটা দেখে। এটা সব থেকে ইম্পর্টেন্ট। গানটা যতবারই দেখছি ততবারই মনে হচ্ছে যেন নতুন করে কিছু একটা দেখছি। তো এটা ভীষণ ভালো একটা জুটির ওপর, একটা কেমিস্ট্রির জন্য ভীষণ ভালো যে সবাই সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, সবাই খুব ভালোবাসছে আমাদের জুটিকে। আর সত্যি ইনশাল্লাহ আমি চাই সবাই আমাদেরকে এইভাবেই ভালোবেসে যাক। থ্যাংক ইউ। আমি ফুলেল বলছি রেডিও ধ্বনি থেকে। এই গানটা প্রসঙ্গে একটু বলি আগে। আমি বাংলা সিনেমার অন্যান্য গান সম্পর্কে এতগুলো রিকোয়েস্ট পাই না। আজকে সকালে আমি আমার প্রোগ্রামে যতগুলো রিকোয়েস্ট পেয়েছি যে শিকারের এই আপনি এসে গানটা এত পজিটিভ কথা বলে, মানে সত্যি বলছি আমাদের এই দিনটা আজকে ভীষণ ভালো করে দিয়েছেন। আমি এখন আরো হাসবো। হ্যাঁ বলুন। আর সাকিব ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা তো প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখি। আমরা একটু জানতে চাই যে এই দুই বাংলার ছবি করে এখান থেকে আপনার প্রাপ্তিটুকু কতটুকু, মানে নতুন কি শিখেছেন আপনি? এমনি আমাদের সবার স্টার, তারপরেও আরো নতুন কিছু যোগ হয়েছে কিনা? আর আপুর কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা আগামী আর কি ছবি পাবো? নিশ্চয়ই আসলে কো প্রোডাকশন যে বিষয়টা আছে, যৌথ প্রযোজনার যে বিষয়টা, এটা কিন্তু আমি আমার মানে ছোটবেলা থেকেই দেখে এসেছি এই বিষয়টা। এই দুই বাংলার মধ্যে কিন্তু একটা বন্ধন বহু বছরের, আজকের না, বহু বছরের। সেই আমাদের বোম্বাদার বাবা ছিলেন, রক্তাক্ত বাংলা করেছেন, মিঠুন চক্রবর্তী উনিও করেছেন, আরও অনেকেই করেছেন। এখানে একটা সময় ঋতুপর্ণাকে মনে হতো বাংলাদেশেরই হিরোইন, রচনাকে মনে হতো বাংলাদেশেরই হিরোইন। আমাদের ফেরদৌসও ওখানে অনেক কাজ করেছে, বোম্বাদা এখানে অনেক কাজ করেছে লোকাল প্রোডাকশনে, নট অনলি যে কো প্রোডাকশন, লোকাল প্রোডাকশনে অনেক কাজ করেছে। তো আবার নতুন করে আবার শুরু হয়েছে, বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে। স্পেশালি তো আমাদের জাজ মাল্টিমিডিয়া অনেক কো প্রোডাকশন করছে, অনেক যৌথ প্রযোজনার ছবি অনেক করছে, বছরে অনেকগুলো ছবিতে করছে তারা। আবার যে এই যে দুই বাংলাকে এক করে সুন্দর একটা মানে পদক্ষেপ যে নিয়েছে, আমরা বরাবরই বলি যে বাংলা ইন্ডাস্ট্রির জয়, এপার বাংলা ওপার বাংলা, 1+1=2। দ্যাট মিনস বাজেটের ক্ষেত্রে, মেধার ক্ষেত্রে, শিল্পীর ক্ষেত্রে সব জায়গাটা কিন্তু অনেক ওয়াইড হয়ে যায়। আমি বরাবরই চাইবো যে অনেক ভালো কিছু হোক। আমাদের ভালো যা আছে ওরা নিচ্ছে, ওদের যা ভালো আছে আমরা নিচ্ছি। সুন্দর একটা সিস্টেমে আমরা জাস্ট আদান প্রদান, সুন্দর ভালোর আদান প্রদান করে কিন্তু আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের পথ চলা অনেক ভালো হবে, আমরা অনেক বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক ডেভেলপ করতে পারবো একসাথে মিলে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমার নাম জাহিদ, আমি আমাদের সময় পত্রিকায় কাজ করি। আমরা সবসময় দেখি যে কোনো শিল্পী বাংলাদেশে যখন আসে বিদেশ থেকে, তখন সবাই বলে যে আমরা দুই বাংলা একই। তাহলে ওপার বাংলা শিল্পীরা যখন আমাদের দেশে আসে, তখন বাংলাদেশের মিডিয়া এটা গুরুত্ব সহকারে মানে প্রচার করে আর কি। কিন্তু আমাদের দেশের যখন বড় বড় তারকারা যখন ও দেশে যায়, তখন আমরা কোনো নিউজ বা কিছুই দেখতে পাই না। এটা নিয়ে আমি আসলে একটু শ্রাবন্তী আপুর কাছে একটু জানতে চাচ্ছিলাম। কে বলেছে আপনি জিজ্ঞেস করুন। আমরা অনেক মানে নিউজ ফলো করি, তো আপনাদের দেশের মানে অনেক মিডিয়া ফলো করি। সেটা তো আপনি তাহলে মিডিয়াকে জিজ্ঞেস করবেন, আমরা তো মিডিয়া নই, আমরা তো না, আপনার একটা মানে জাস্ট একটা মতামত জানতে চাচ্ছিলাম। মতামত কি মতামত আছে? মানে আপনাদের দেশের মিডিয়া যে মানে আমাদের দেশে তারকারা যাচ্ছে বাট কোনো নিউজ প্রকাশ করছে না। আমাদের তো এখানে আগে ছবিটা রিলিজ হচ্ছে, রাইট? আমরা বলতেছি যে দুই বাংলা একই, কিন্তু আসলে কাজে আসলে আচ্ছা, আমাদের ছবিটা শিকারি কোথায় রিলিজ হচ্ছে আগে জানেন আপনি? আগে বাংলাদেশে রিলিজ হচ্ছে, তাই তো? এরপর রিলিজ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। তো আপনি খোঁজ রাখবেন, মানে নিশ্চয়ই জানবেন, এত যখন আপনি জানেন। তো এটাই বলছি, যখন আমাদের মানে ওখানে রিলিজ হবে তার আগে কি প্রমোশন হচ্ছে, আমরা কোথায় কোথায় যাচ্ছি, কত মিডিয়া চ্যানেলে যাচ্ছি, সেই খোঁজটা নিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। এই
আপনি বোধহয় পুরোপুরি জানেন না, আসলে মিডিয়া আপনি কেন এখানে আসছেন? এখানে সাকিব শ্রাবন্তী আসছে বলে আসছে। আমি আসতে আপনার এখানে আসতেন না, নর্মাল একটা লোক আসতো না, ছোট একটা হিরো, নতুন হিরো হিরোইন আপনি এখানে আসতেন না, আসতেন? এত লোক আসতেন না, সাকিব শ্রাবন্তী আসছে বলে আসছে। আর যেহেতু শ্রাবন্তী আমাদের দেশে জনপ্রিয়, সাকিব খান জনপ্রিয় ডিউ টু টিভি চ্যানেল। কলকাতার টিভি বাংলাদেশে চলতেছে, কিন্তু বাংলাদেশের টিভি কলকাতায় পশ্চিমবঙ্গে চলতেছে না। এটার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন। যদি এই এক্সচেঞ্জটা থাকতো, সাকিব খান এখানে যথেষ্ট জনপ্রিয়তা আরও বেড়ে যেত। তো এখন যেটা আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের টিভি কলকাতা ঢুকতে পারতেছে না, আমি আগে বলছি আমরা কলকাতা মার্কেটে ঢুকতে হলে কি আমাদের জয়েন্ট ভেঞ্চার একটা নীতি লাগবে। জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে একটা সময় মাহি যখন রাস্তায় ঘুরতে কেউ চিনতো না, এখন মাহি রাস্তায় গেলে মানুষ তার সাথে সেলফি তুলে। ফারিয়াকে নিয়ে, নুসরাত ফারিয়াকে নিয়ে টাইমস অফ ইন্ডিয়াতে নিউজ করছে। আমাদের আর্টিস্ট নিয়ে কিন্তু করতেছে, সাকিব খানকে নিয়ে নিউজ হয়েছে, আমার কাছে এখন রিপোর্ট আছে। হচ্ছে না যে তা না, হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আর আস্তে আস্তে পারবে। ইনফ্যাক্ট ওদের আর্টিস্ট নিয়ে এত নিউজ হয় না, আমাদের দেশে যত নিউজ হয়। কলকাতা কি প্রতিদিন ওদের আর্টিস্ট নিয়ে নিউজ হয়? করে না ওরা আমাদের মতো এত পাগল ফ্যান না, আমরা অনেক ভালো, আমরা অনেক উদয়। হ্যালো সাকিব ভাই, আমি জনি, বিডি নিউজে কাজ করি। আপনার কাছে আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, একটু কটু লাগবে, শীত এবং দেবের বাজারে আমাদের সাকিব খান কতটুকু রাজত্ব করতে পারবে বলে মনে করছেন? আমি একটা জিনিস তো খুব ভালো করে জানি, আমি প্রায় প্রতি বছরই এই একটা কথা সবসময় বলে আসি, যে আমাদের এখানেও যখন নাকি অনেক কম্পিটিশন, অনেক কিছু, আমার জীবনের শুরু থেকেই আমি একটি কথা সবসময় বলে এসেছি, যে আমি কখনোই কোনো কম্পিটিশনে যাই না। দ্যাট মিনস আমি স্কুল লাইফে কখনো ওই কি বলে এটা, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি, আর আমার কেরিয়ার জীবনেও আমি কখনো ওই রেসের মধ্যে কখনো যাই না। আমার কাছে মনে হয় যে আমার কাজটা আমি কিভাবে ভালো করে করব, আমার কাজটাকে আমি কত ভালোভাবে স্ক্রিনে প্রেজেন্ট করব, আমার অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছে দেব, আমি কিভাবে আমার প্রশংসাটা কুড়িয়ে নেব, আমি সেই দিকটাতে সবসময় দৃষ্টি রাখি। আর কে পড়ে গেল, কে উঠে গেল, কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল, সেই হিসাব আসলে আমি কখনো করতে চাই না। আমি কতটা এগোলাম সেই হিসাবটাই আমি সবসময় করি, যে দিন শেষে একটি হলো গোল আমাকে করতে হবে। থ্যাংক ইউ। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সাকিব ভাই, আগামীতে আমরা আপনাকে কি শুধুমাত্র জয়েন্ট ভেঞ্চারে রেগুলার কাজ করতে দেখবো, নাকি আমাদের দেশীয় প্রযোজনা সংস্থাগুলোর সাথে এককভাবে কাজ করতে দেখবো? আর আপনি নিজেও একজন প্রডিউসার বলেন। জয়েন্ট ভেঞ্চার তো আসলে করব, এটা একটা ভালো দিক বাংলা ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য। আমি আগেও বলেছি, সব সময় বলে আসছি, যে দুই বাংলা একসাথে কাজ করলে, দুই বাংলার মেধা একসাথে হলে, দুই বাংলার প্রযোজক, পরিচালক, কলাকুশলী, শিল্পী সবাই একসাথে কাজ করলে ওয়াইড একটা মার্কেট হবে, অনেক সুন্দর একটা বিষয় ঘটবে, ভালো ভালো ছবি তৈরি করা যাবে, বাজেটটা অনেক বেড়ে যাবে, ওয়াইড সিনেমা তৈরি, অনেক বড় সিনেমা তৈরি করা যাবে। ভবিষ্যতে আমি নিজেও কো প্রোডাকশন করার আমার খুব ইচ্ছে, আমার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে আমি কো প্রোডাকশন ছবি করতে চাই। আর তার সাথে সাথে লোকাল প্রোডাকশন সিনেমা তো আমি করবই, অফকোর্স লোকাল প্রোডাকশন সিনেমা আমি করব, এবং আমি করব, আমার সাথে শ্রাবন্তীও এখানে লোকাল প্রোডাকশনে কাজ করবে আই হোপ। এবং আমরা যদি হয় আমরা ওখানেও লোকাল প্রোডাকশন সিনেমায় কাজ করব। তাই এই জন্যই তো কো প্রোডাকশন করা, যে আদান প্রদান সুন্দরভাবে একটা মানে সুন্দরভাবে। আমাদের ফেরদৌসও যেমন এক সময় ওখানে অনেক কাজ করেছে, বোম্বাদাও এখানে অনেক কাজ করেছে, ঋতুও অনেক কাজ করেছে, রচনাও অনেক কাজ করেছে। সেটা আসলে সামগ্রিকভাবে আমরা বাংলা ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করতে চাই, ডেভেলপের একটা স্বপ্ন দেখি, যে ওয়াও বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা মুভি। আচ্ছা, আমি বলি আজিজ ভাই, আমার প্রশ্ন আপনার, জানি না এই প্রশ্নটা কেউ করেছে কিনা, যেহেতু আমি দেরি করে এসেছি, সেটা হলো, এবার তো জাজের মুখোমুখি, দুটো ছবি জাজের, সুতরাং জাজ এটাকে কিভাবে দেখছেন, এক। আর দ্বিতীয় হল শ্রাবন্তীর কাছে আমার প্রশ্ন, যে আমাদের তো একটা ভুলে যাবো, আমি শর্ট টার্ম মেমোরি। আচ্ছা, ওকে বলেন আপনার। আমি সবসময় একটা নীতিতে চলি, হ্যাঁ, করি শত্রুর সাথে গলা বলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উম্মাদ আমি ঝঞ্ঝা, রবীন্দ্রনাথের ভাষা, নজরুলের ভাষা। এখন সবসময় শত্রুর সাথে গলা বলি করে চলছে, এখন আমি নিজে শত্রু হলাম, একবার দেখি না কি হয়, নতুনত্ব। আর একটা ব্যাপার হলো, যে মেন যে ব্যাপারটা কাজ করছে আমার ভিতরে, একটা ঈদে বড় দুইটা ছবি লাগে আমার দেশে, তো
গত বছর গত রোজার ঈদে অগ্নি 2 এবং লাভ ম্যারেজ দুইটা ছবি রিলিজ হলো। দুইটা মুভি খুব ভালো বিজনেস করেছে, আপনারা জানেন না, রেকর্ড পরিমাণ ব্যবসা হচ্ছে দুইটা ছবি। আর দুইটা ছবি মিলে অ্যাবাউট 234টা হলে রিলিজ হয়েছে দুটো ছবি মিলে। অগ্নি হয়েছিল 101টা আর লাভ ম্যারেজ হচ্ছে 133টা হলে। দুইটা বড় মুভি ছিল, এই বছর দুইটা আসতেছে। সো আর এখন আমি আগেতে জানতাম না আরো দুইটা বড় মুভি আছে কি না। সো অ্যাটলিস্ট আমি একটা ব্যাকআপ রেখেছিলাম, ব্যাকআপ রেখে আমি যদি ব্যাকআপ করছি চলে আসতে হচ্ছে, কিছু করার নেই। তারপর কুরবানিদের জন্য আবার একটা করতেছি। সো দিস ইজ দ্য রিজন দুইটা। এখন আমার সাথে আমার শত্রুতা একটা সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা হলো আর নাই, ডিস্ট্রিবিউশনে পারাপারি নাই, চিন্তা ভাবনা টেনশন নাই। আগে কোন হল গেল না, ওই হলের সাথে কথা বলো, এখন আর বলতে হচ্ছে না এটা নিলে এটা নাও, ওইটা নিলে ওইটা নাও, আমার কোনো সমস্যা, আই হ্যাভ নো প্রবলেম। প্রবলেম হচ্ছে হলো সাকিব শ্রাবন্তী জিপ ফারি ওরা টেনশন করে কে কটা হল পাচ্ছে। আমি তো প্রডিউসার, আমার টেনশন নাই, আর ডিরেক্টররা টেনশন করতেছে কে উইন করতেছে। আমি তো যেটা ছিল আমার প্রডিউসার হিসেবে আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমার শ্রাবন্তীর কাছে প্রশ্ন সেটা হলো, যেহেতু আমার সাকিব বলেছে যে শ্রাবন্তী আরও আমার ছবিতে অভিনয় করবে, আমার দেশের ছবিতে অভিনয় করবে, আমার প্রশ্নটা হলো এই যে সাকিব এবং শ্রাবন্তীর শুটিং করার সময় কেমিস্ট্রিটা কেমন ছিল, কেমন আপনাদের মধ্যে এটা ছিল, সেই জিনিসটা জানা, আমার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন ছিল, এই জিনিসটা আমার জানার ইচ্ছা। আপনাদের এখন দেখে কি মনে হচ্ছে, কেমিস্ট্রি ভালো না আমাদের? ভালোই তো মনে হচ্ছে। তারপরে শুনি আপনাদের কাছ থেকে শুনি। হ্যাঁ, আর আমি আমার ভীষণ ভালো লাগে, আমি যখন কোনো ছবিতে কাজ করছি সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। হ্যাঁ, প্রথমের দিকে একটা সত্যি কথা বলবো, ভীষণ শান্ত, ভীষণ চুপচাপ ছিল। আমি বলেছি তুমি কথা বলো না কেন? হ্যাঁ, তারপরে না বলছি তো এই দেখছি, বললাম না কথা বলো চলো। তারপরে আমরা সবাই শুধু সাকিব আর আমিই নয়, আমাদের ডিরেক্টর খরাজ দা, আমাদের অনেকগুলো, যেহেতু ফ্যামিলি গল্প তো ফ্যামিলি স্টোরি, তো ওখানে অনেকেই অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা আমাদের সাথে, ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশের আর্টিস্টও ছিলেন, 2-3জন ছিলেন। তো সবার সাথে আমরা আমাদের দেশের গল্প করছিলাম, ওনারা ওনাদের দেশের গল্প করছিলেন। তো সবাই মিলেমিশে সবাইকারই আর কি পুরো টিমের কেমিস্ট্রি আমাদের খুব ভালো ছিল। সেই জন্য কিছুটা নমুনা আপনারা ওই গানটা দেখে বুঝতে পেরেছেন। তো এবার পুরো ছবিটা যখন দেখবেন তখন ফুল বুঝে যাবেন যে এই ছবির সবার কিরকম কেমিস্ট্রি ছিল। থ্যাংক ইউ। হ্যাঁ শাকিব ভাই, আমি শিমুল পরিবর্তন থেকে। আচ্ছা ঠিক আছে, পথে জ্যাম ছিল এর জন্য। শাকিব ভাই, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, আপনি কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলেন একটা বড় প্রোডাকশন হাউসের সাথে মিটিং করার জন্য। তো ওইখানে আমরা সংবাদ মাধ্যমে 6টা ছবির খবর শুনেছি। এখন এই ছবিগুলো আসলে না, এখানে একটা কথা আছে, এইখানে যা কথা বলবা তুমি যে প্রশ্ন করছো এফডিসিতে যা করবে। এইখানে তুমি শিকারী সাকিব শ্রাবন্তীর শিকারী নিয়ে কথা হবে, এর বাইরে কোনো পলিটিক্যাল কথা অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন হবে, কিন্তু হ্যাঁ না, ওইটাই প্রশ্ন করতে হবে। তুমি সাকিব কোথায় গেল, অন্য প্রোডাকশনে কার সাথে কাজ করলো, শিকারীর বাইরে কোনো এতদিন প্রশ্ন করছে, সাকিবের বাইরে কিন্তু প্রশ্ন শিকারীর বাইরে কোনো কোশ্চেন হয় নাই, শিকারীর কোনো বাইরে কোনো কোশ্চেন উত্তর দাও। সবার জানার আগ্রহ আছে। হ্যাঁ, শিকার না, ওইটা তাহলে তুমি এফডিসিতে যাও, সাকিব খান আলাদা পার্সোনালি করো, যত আমি অর্গানাইজ করছি শিকারীর জন্য। শিকারী নিয়ে আমার প্রশ্ন, আচ্ছা শাকিব ভাই, আপনি আমার কাছে একটা ইন্টারভিউ বলেছিলেন যে বনে সিংহ একটাই থাকে, বাংলাদেশে 1 নম্বর সিংহ আপনি, আমরাও স্বীকার করি। আমার সাথে বলেছেন, আমার কাছে ইউটিউবে আছে, আপনি ইউটিউবে অসুবিধা নেই। ইউটিউবে আমি বললাম বনে সিংহ একটাই থাকে? হ্যাঁ, আপনি বলেছেন আমার সাথে, আমার ইন্টারভিউতে বলেছেন। হ্যাঁ, তো লাইভ ছিল? লাইভ ছিল না, রেকর্ড ছিল, রেকর্ড আছে। রেকর্ড ছিল? হ্যাঁ। আচ্ছা, শিকার ধরতে আপনি ওপার গেছেন, ওপার বাংলায় গেছেন, তো ওই 2 বোন মিলে কি একটা সিংহ থাকবে কি ভবিষ্যতে? আমি মানুষের মধ্যেই থাকতে চাই, আমি বনে যেতে চাই না ভাই, মানুষের মধ্যেই থাকতে চাই। আর কাজ করছি, লেটস সি, দেখা যাক। তবে আমি একটি কথা বলতে পারি যে যে বিষয়টা হয়েছে, যে এখানেও যে বিষয়টা হচ্ছে, ওখানেও যে বিষয়টা হয়েছে, যে আমরা আমার যেটা মনে হয়, আমাদের পুরো টিমের যেটা মনে হয়, আমার শ্রাবন্তীর এবং গোটা পুরো টিমের, সেটা হচ্ছে যে অনেকদিন পর শিকারী দেখে মানুষ ফিল করবে যে একটি ভালো গল্পের একটি ভালো সিনেমা দেখলাম, যার গান সুন্দর, যার
সেন্টিমেন্টটা অনেক সুন্দর, মানে অনেকদিন পর একটা ভালো বাংলা সিনেমা দেখলাম, এক বাক্যে মানুষ স্বীকার করবে। এবং বাংলা সিনেমা যে এত ভালো হতে পারে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে পারে, মানে আমরা কি করি, আমরা হয়তো অনেক সময় তামিল ছবি থেকে কপি করি, বা কলকাতায়ও টালিগঞ্জেও সেটাও হয়, আমরা ওই বলিউডেও হয়, মানে আমরা ঝুঁকে গেছি সবাই কিন্তু একটু তামিল কপি করার পেছনে। বাট একটা তামিল ছবি দেখে সেই ছবিটা থেকে বেরিয়ে এসে সেটাকে যে একটা বাংলা ছবির মতো করে সুন্দর করে প্রেজেন্ট করা যায়, যার মধ্যে সব রকম এলিমেন্টস আছে, যার মধ্যে অ্যাকশন সিকোয়েন্স দেখলে মনে হয় ওয়াও ইটস এ ফুল অ্যাকশন মুভি, যার পারিবারিক সেন্টিমেন্ট দেখলে, বন্ধন দেখলে মনে হবে ইটস এ ফ্যামিলি মুভি, ফ্যামিলি ড্রামা, যার রোম্যান্স দেখলে মনে হবে ইটস এ রোম্যান্টিক মুভি, যে প্রত্যেকটা সেক্টর, মানে প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা সেক্টর যে এত স্ট্রং, যার গান দেখলে, গান তো আর বলার অপেক্ষাই রাখে না, মাত্র একটি গান রিলিজ হয়েছে। আমি আশা করছি যে বাকি চমকগুলো তো রয়েই গেছে, যার মধ্যে আমার অসম্ভব ভালো লাগার একটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে, অরিজিৎ সিং গেয়েছেন, যে রবীন্দ্রসঙ্গীত যে এত চমৎকার করে রোম্যান্টিক ওয়েতে প্রেজেন্ট করা যায়, যে রবীন্দ্রসঙ্গীতেও যে হলে আমার বিশ্বাস যে মানুষ মানে জাগরুমা ওয়াও এরকম যে মানুষের অ্যাপ্রিসিয়েশন আসবে, মানে আমি এটা হলপ করে বলতে পারি। এবং সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু একটা বিশাল একটা হাইপ ক্রিয়েট করবে। তাছাড়া আমাদের রোমান্টিকের একটা গান আছে অসম্ভব সুন্দর, আমাদের আরেকটা সং আছে বোলপুর আদিবাসী সং, অসম্ভব সুন্দর। সো এই ছবিটি দেখলে আমার মনে হয় যে প্রত্যেকটা অডিয়েন্স এক বাক্যে স্বীকার করবে, এইখানেও সেখানেও, এই বাংলায়ও ও বাংলায়ও, ওই বাংলায়ও কিন্তু প্রত্যেকে, সেই বাংলার প্রযোজক পরিচালক প্রত্যেকের মনে কিন্তু সবাই কিন্তু খুব এখন হ্যাপি যে ইয়েস আমাদের গান যেমন রেসপন্স করেছে অডিয়েন্স, আমাদের ছবি দেখে অ্যাটলিস্ট একটা কথা বলবে যে অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম। শ্রাবন্তী, আমার নাম উৎসব, আমি আমাদের সময় পত্রিকা রিপোর্টার। এদিকে এদিকে এদিকে। আচ্ছা, আমার প্রশ্নটা হলো আর্জেন্টিনা। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আপনি জিৎ, দেব, সৌমির সঙ্গে অভিনয় করছেন, তো এবার আমাদের শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করলেন, তো আসলে দুই বাংলা নায়কের অভিনয় দক্ষতার পার্থক্যটা কেমন দেখছেন বা কি দেখলেন জিৎ, দেব, সৌমির সঙ্গে আমাদের শাকিব ভাইয়ের? প্রথমে বলি আমি নোবডি টু জাজ, কারণ তারা সবাই তাদের জায়গায় সুপারস্টার। আমি পার্থক্য বলতে পারবো না, বাট এটা বলতে পারি যে শাকিব খান ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওর এক্সপ্রেসিভ আইজ। যখন আমি এক্সপ্রেশন দিতাম, যখন অ্যাক্টিং করতাম, তখন আমি অনেক কিছু হয় না, মানে আমরা যখন অভিনয় করি আমরা চাই আমাদের কো অ্যাক্টরের থেকেও আমরা একটা ভালো রিয়াকশন পাই, যেখানে আমি রিয়াক্ট করব। তো সেটা আমি প্রথম সিন থেকে, মানে ডে 1 থেকে যখন আমি ওর সাথে অনস্ক্রিন অ্যাক্টিং করেছি তখন থেকেই আমি সেটা পেয়েছি, সেই অভিব্যক্তিটা, সেই এক্সপ্রেশন, সেই রিয়াকশনসগুলো পেয়েছি। তো আমি এক কথায় বলতে পারি হি ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। থ্যাংক ইউ। হ্যালো, আমি মিলো, মানব জীবন পত্রিকায় কাজ করি। আমার প্রশ্নটা শাকিব ভাইয়ের কাছে। প্রশ্নটা হচ্ছে, আপনি বলেছেন শ্রাবন্তী আপনার ভালো বন্ধু, তো বন্ধুকে এবার ঢাকা আসার পর আপনি আগে হ্যালো করেছেন না শ্রাবন্তী দি আগে আপনাকে হ্যালো করেছেন? দুজনকে হ্যালো বলেছি। আর এখন আমরা তো জানি যে রমজান মাস, আমরা মানে আমাদের এখানে তো অনেক রমজান মাসের পুরো বাংলাদেশের চিত্রটাই তো অন্যরকম হয়ে যায়, আমরা সবাই অনেক সংযমী হয়ে যাই, আমাদের যে যেমনই সারা বছর যেমনই থাকি না কেন, যেমন ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, এই মাসটায় আসলে আমরা আমাদের পুরো দেশের চিত্রটাই কিন্তু পাল্টে যায়, আমাদের সকলের মানসিকতাই কিন্তু অনেক অন্যরকম হয়ে যায়। সব আমরা তো আসলে তেমন একটা হয়তো বা আমরা বেড়াতে পারিনি, কোথাও ঘোরাতে পারিনি, ওকে দেখাতে পারিনি, বিকজ আমরা সকলেই জানি আফটার ইফতার একটু অন্যরকম থাকে আমাদের দেশের সমস্ত সিচুয়েশন। আফটার ইফতার আমরা সকলে একটু রেস্টে যাই বা তারাবি পড়তে চাই। ইনশাআল্লাহ শ্রাবন্তী যখন আবার নেক্সট আসবে আমরা একসাথে আমাদের দেশের সৌন্দর্যকে দেখাবো। আর নেক্সট আসবে মানে কি, আমি তো ফিল করি যে আবার নেক্সট আসবে, আমরা একসাথে এখানে অনেক হ্যাভি কাজ করবো, হ্যাভি এনজয় করবো, অনেক দেখবো, ঘুরবো, পুরো বাংলাদেশিও দেখা হয়ে যাবে কাজের সুবাদে। সুপারস্টার শাকিব ভাই, আরেকটা প্রশ্ন, আমার বিব্রত হবেন না? আচ্ছা, যাই হোক, প্রথম প্রশ্নটা ছিল অন্যভাবে, কিন্তু এই প্রশ্নটা একটু অন্যরকম। অভিযোগ উঠেছে শিকারি হচ্ছে এটা নকল হচ্ছে ফিল্ম, কিন্তু না আজিজ ভাই আপনি উত্তর দিয়েছেন, ওটা আমি প্রশ্ন শেষ করিনি, কিন্তু আজিজ ভাইয়ের কাছে প্রশ্ন ছিল, আজিজ ভাই উত্তর দিয়েছে যে
আজিজ ভাইয়ের মতো উত্তর দিচ্ছে যে স্টোরি পাচ্ছেন না ওদিক থেকে। আপনি বলেছেন যে আপনারা আগের প্রশ্ন বললেন যে আমরা হচ্ছে তামিল থেকে নিয়ে আমাদের মতো করে তৈরি করছি, নজরুল রবীন্দ্র বঙ্কিমের দেশ। আমরা হচ্ছে তামিলে এত সুন্দর সুন্দর গল্প তারা তৈরি করছে, আমাদের এত রাইটার, আমরা আমাদের গল্প নিয়ে পৃথিবী বিখ্যাত, পৃথিবীতে পরে করি, আমাদের রাইটার কমে গেল কেন? আমাদের দন্যতা কোন জায়গায়? আমরা কমার্শিয়াল মুভিতে অ্যাটলিস্ট আমরা এই গ্লোবালাইজেশনের যুগে আমরা কিন্তু দেখে আসছি যে মানে কমার্শিয়াল বিনোদনধর্মী এই মুভিগুলোতে আমরা দেখি যে পুরো পৃথিবীতে হলিউড দেখা যায় এশিয়া থেকে হচ্ছে গল্প নিচ্ছে। আমরা MI5 যদি দেখি তাহলে একটা টম ক্রুজের কোনো দরকারই ছিল না যে হলিউড থেকে এসে তাকে আবার ইন্ডিয়ান একটা কালচার ঢুকাতে হবে। কেন ঢুকিয়েছে? ফর বিনোদন দেওয়ার জন্য, এখানকার মার্কেটটাকে ধরার জন্য। এশিয়ান কালচারটা অনেক ডেভেলপ করেছে, সেই জন্য সে কিন্তু নিয়েছে, এখান থেকে গল্প নিয়েছে, গল্পের একটা পার্ট রেখেছে। এই বিনোদন মানে আমাদের এই এন্টারটেইনিং মুভিতে এখন কিন্তু তামিল থেকেও বলিউড নিয়ে কাজ করছে। তো তাদের ওইখানে কি স্ক্রিপ্ট রাইটার কমে গেছে? নিশ্চয়ই না, তারা পুরো পৃথিবীতে সিনেমা রিলিজ করছে। তো তাদের এত বড় বড় স্ক্রিপ্ট রাইটার থাকতে তারা কেন তামিল থেকে ছবি নিয়ে কাজ করছে? সামহাও এখন মানুষ হয়তো বা তামিলের কিছু অংশ পছন্দ করছে, হয়তো ডান্সিং কোনো বিষয় পছন্দ করছে, ফাইটিং কোনো স্টাইল পছন্দ করছে, সামহাও হয়তো এই জন্য নিচ্ছে। আবার বলিউড থেকে নিয়েও তামিলরা কাজ করছে, আবার বাংলা অনেক সিনেমা থেকে নিয়েও কিন্তু আবার বলিউড কাজ করছে, আবার হলিউডে অনেক সিনেমাও বলিউড করছে। তো এটা আমার কাছে কোনো বড় বিষয় মনে হয় না যে এন্টারটেইনিং মুভির জন্য যে একজন আরেকজনের গল্প দেখে বা অনুপ্রাণিত হয়ে সেই আঙ্গিকে নিজের মতো করে একটি ছবি প্রেজেন্ট করতেই পারে। আমি এইটুকু বলতে পারি শিকারি নিয়ে যে যদি এটা তামিল কোনো সিনেমা থেকে মানে অনুপ্রাণিত হয়েও যদি সিনেমাটি তৈরি করা হয়, বাট সিনেমাটি যখন দেখবে বা আপনি যদি পাশাপাশি দুটি সিনেমা পাশাপাশি চালান তাহলে আপনার মনে হবে যে মানে দুটি ছবির পার্থক্য কিন্তু আপনি করতে পারবেন। আপনার কাছে কখনোই মনে হবে না যে শিকারি একটি তামিল সিনেমা, আপনার কাছে মনেই হবে যে এটি সম্পূর্ণরূপে একটি বাংলা সিনেমা এবং আপনার কাছে প্রাউড ফিল হবে যে ওয়াও আসলে তাই। গল্প আমার যেখান থেকেই নিয়ে আমি অনুপ্রাণিত হই না কেন বা যেখানকার গল্প নিয়ে আমি সিনেমা করতে যাই না কেন, আমি আমার মতো করে আমি আমার বাংলার মতো করে সুন্দর করে প্রেজেন্ট করতে পারলাম। নিশ্চয়ই তামিল ছবিতে শিকারি দেখলেই বুঝবেন, নিশ্চয়ই তামিল ছবিতে রবীন্দ্রসঙ্গীত ছিল না, বাট আমাদের শিকারিতে আছে। নিশ্চয়ই তামিল ছবিতে আমার দাদি সাদা পাতা দিয়ে পান খায় না, বাট আমার শিকারিতে দাদি সাদা পাতা দিয়ে পান খায়। টোটালি একদম বাংলা একটা সিনেমাকে প্রেজেন্ট করা হয়েছে এবং আমার বিশ্বাস যে শিকারি যত সিনেমা মানে শিকারি এই বাংলায় ও বাংলায় যত অডিয়েন্স দেখবে, যারা বাংলাকে ভালোবাসে, যারা প্রকৃত বাঙালি বাংলাকে ভালোবাসে, তারা অনেক প্রাউড ফিল করবে যে অনেকদিন পর একটি ভালো বাংলা সিনেমা দেখলাম এবং আমার বাংলায় অনেক ভালো বাংলা সিনেমা হয়। আচ্ছা শাকিব ভাই, তখন আমাকে থামাই দেওয়া হয়েছিল। আমি এবার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই ঈদে আপনার 3টা ছবি রিলিজ পাচ্ছে, তো হ্যাঁ এখানে একটা নিয়েই কথা বলি। হ্যাঁ একটা নিয়েই কথা, বাকিগুলোরও তো অনুষ্ঠান আছে সেখানে বলবো। না না বাকিগুলো নিয়েই একটা নিয়েই প্রশ্নটা, সেটা হচ্ছে যে ওই বাকি 2টা কি আপনার এটা শিকারির বিজনেসে কোনো প্রভাব ফেলবে কিনা, সেটাই আপনার একই টাইপের ওগুলার হচ্ছে যে টিজারগুলোও কিন্তু দর্শক দেখেছে, দর্শকের পছন্দ করেছে। শিকারি যেভাবে দর্শক পছন্দ করছে ওগুলো কিন্তু একসময় আলোচিত হয়েছে, তো ওগুলো আলোচিত ছবি, 3টা আলোচিত ছবি কি একটা আরেকটা ব্যবসায় ক্ষতি করবে না? একটা শিল্পীর কখনোই কাম্য থাকে না যে একটা ফেস্টিভ্যালে অনেক 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 ছবি মুক্তি পাক। মানে একজন শিল্পীর কাছে সব ছবিই তো সমান, সেটা হতে পারে অনেক ছোট ছবি, হতে পারে অনেক বড় ছবি, সবই তো সমান। সেটা আমারও কখনো কাম্য ছিল না, বাট এখন বিজনেস তো আসলে প্রযোজক করবে, আর তার ভালো মন্দটা তো আসলে সেই দেখবে। তারা যদি মনে করে যে একসাথে অনেকগুলো ছবি, 3টা ছবি, ভাই আপনার তো একসময় 5টা করে সিনেমা রিলিজ হয়েছে, সেগুলো ব্যবসা করেনি, তো তারা তাদের ভালো মন্দটা দেখবে। বাট লেটস সি যে কি হয়, তো সামনেই বলে দেবে। বাট এখন যেহেতু শিকারি নিয়ে কথা হচ্ছে, আমি খুব প্রাউড ফিল করছি, আমার বলতে খুব ভালো লাগছে যে মহরত অনুষ্ঠানে আমরা দাঁড়িয়ে একটি কথা বলেছিলাম যে আমরা প্রথম সিনেমা করছি, যৌথ প্রযোজনায় প্রথম সিনেমা করছি শিকারি। আমাদের এই শিকারি হবে যত যৌথ প্রযোজনার সিনেমা